অনুপ্রবেশ আটকাতে অনুপ্রবেশকারীদের হঠাতে অল আউট অ্যাকশনে রাজ্যের বিজেপি সরকার। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টে জোর দিচ্ছে রাজ্য সরকার। আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। উত্তর চব্বিশ পরগনা, মালদা ছাড়াও মুর্শিদাবাদেও তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। লালগোলায় খোলা হোল্ডিং সেন্টারে 5 জন বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছে। বাহাদুরপুর পঞ্চায়েতের পদ্মা ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি ভবনের 3 তলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার। পুরো হোল্ডিং সেন্টার জুড়ে জারি রয়েছে কড়া নিরাপত্তা। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় লেখেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে জনবিন্যাসের অস্বাভাবিক পরিবর্তন যে কোনো জাতির বর্তমান এবং ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য 2025-এর 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উচ্চ স্তরের কমিটির ঘোষণা করেছিলেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সরকার এই কমিটি গঠন করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকারের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন জনগণনা কমিশনার, অবসরপ্রাপ্ত আইএএস দুর্গাশঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস বালাজি শ্রীবাস্তব এবং ডক্টর শামিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স 1 বিভাগের জয়েন্ট সেক্রেটারি এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। হাইকোর্টে রক্ষা কবচ আর রইল না, ফলতার জাহাঙ্গীর খানের। পরাজিত তৃণমূল প্রার্থীর অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ বাড়ালো না কলকাতা হাইকোর্ট। ভোট মিটে গেছে, এখন রক্ষা কবচ কেন প্রয়োজন? গতকাল মন্তব্য করলেন বিচারপতি। ভোটে ধাক্কার পর এবার হাইকোর্টেও ধাক্কা খেল তৃণমূলের পুষ্পা। ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের আইনি রক্ষা কবচ আর রইল না। তার অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ বাড়ালো না কলকাতা হাইকোর্ট। ফলে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে আর কোনো আইনি বাধা রইল না। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী সেন বলেন, নির্বাচনের জন্য কোনো নথি না দেখেই 26শে মে পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হয়েছিল। ভোট মিটে গেছে, এখন রক্ষা কবচ কেন প্রয়োজন? জাহাঙ্গীর খানের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সেন বলেন, পুলিশ যখন মামলা রুজু করেছে তখন তদন্ত তো হবেই, আত্মসমর্পণ করে জামিন নিন। আজকে আদালত বুঝেছেন যে জাহাঙ্গীর খানের কোনো প্রকার রক্ষা কবচ দেওয়া উচিত নয়, ফলে খুব স্বাভাবিকভাবেই আদালত সেই রক্ষা কবচ প্রত্যাহার করেছেন। এই মানুষটির বিরুদ্ধে অভিযোগ কি কি? এলাকায় সন্ত্রাস কায়েম করা, ত্রাস সৃষ্টি করা, এই ধরনের যারা প্রভাবশালী তারা যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারে, তারা যে কোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারে। ফলে সেই অ্যাঙ্গেল থেকে নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থা এবং তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিক চাইলেই তাকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারেন। 21শে মে ছিল ফলতায় পুনর্নির্বাচন, কিন্তু ভোটের আগেই ময়দান ছেড়ে পালান তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। ভোটের আগে ফলতায় প্রচারে গিয়ে জাহাঙ্গীরের নাম শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। সব এফআইআর হয়েছে, গুন্ডামি করতে দেব না। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। গত 16ই মে জাহাঙ্গীর খানের আত্মীয় তৃণমূল নেতা সাইদুল খানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গীর খান। সেই মামলাতেই মঙ্গলবার অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ বাড়াতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট।
দুই ধরনের মামলায় পাওয়া দুটি অন্তর্বর্তী রক্ষা কবচই প্রত্যাহার করল আদালত। পর্যবেক্ষণে এদিন বিচারপতি বলেন, প্রতিটি এফআইআর এর ক্ষেত্রেই মূল অভিযুক্ত জাহাঙ্গীর খান। দায়ের হওয়া 7টি এফআইআর এর মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যার ভিত্তিতে প্রাথমিক তদন্ত করা যায়। এদিন আদালতে রাজ্য সরকারের আইনজীবী বলেন, এফআইআর খারিজের ওপর একটি মামলায় কলকাতা হাইকোর্ট যে রক্ষা কবচ দিয়েছিল সেটিও আজ উঠে গিয়েছে। জাহাঙ্গীর খানের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনি চাইলে মামলা প্রত্যাহার করে নিতে পারেন। আমি যদি পুলিশের রিপোর্টে দেখতে পাই যে অভিযোগের সপক্ষে প্রাথমিকভাবে প্রমাণ আছে, তাহলে এই আদালতের পর্যবেক্ষণ কিন্তু আপনার পক্ষে হিতকর হবে না। রিপোর্ট দেখার পর আমি কিন্তু মামলা প্রত্যাহারের সুযোগ দেব না। এরপরও অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ বাড়ানোর দাবি জানান জাহাঙ্গীরের আইনজীবী। রাজ্য সরকারের আইনজীবী তখন বলেন, তদন্তে সহযোগিতা করবেন এই শর্তে জাহাঙ্গীর খানকে রক্ষা কবচ দেওয়া হয়। জাহাঙ্গীর খান বাড়িতে নেই, তদন্তে সহযোগিতা করছেন না। পুলিশ আধিকারিকরা বাড়িতে গেছিলেন, খুঁজে পাওয়া যায়নি। জেনারেল ডায়েরি করা হয়েছে। এরপর অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ আর বাড়ায়নি কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ফের একবার অভিযান চালালো ইডি। সূত্রের দাবি, ইডির নজরে রয়েছে প্রাক্তন পুলিশ আধিকারিকের বাড়ির পুকুর, যেটি একেবারে সিসি ক্যামেরায় মোড়া সমস্ত দিক থেকে। গোপন কিছু লুকোনো রয়েছে এই পুকুরে, উঠছে সেই প্রশ্ন। শুক্রবারের পর মঙ্গলবার 4 দিনের মাথায় ফের কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে হানা দিল ইডি। গত শুক্রবার সদর দরজা বন্ধ থাকায় তালা ভেঙে লাথি মেরে দরজা খুলে ভেতরে ঢোকে ইডি। তল্লাশির পর বাড়িটি সিল করে দেয় ইডি। মঙ্গলবার সেই সিল খুলে ভেতরে ঢোকেন ইডি অফিসাররা। এদিন সকাল 11টা নাগাদ মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের এই বাড়িতে আসেন ইডি অফিসাররা। সূত্রের দাবি, ইডির নজরে রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির এই পুকুর। গোটা পুকুর সিসি ক্যামেরায় মোড়া। পুকুরের চারদিকে পুরনো পাঁচিলের ওপর 4 ফুট নতুন পাঁচিল তৈরি করা হয়েছে, তার উপর রয়েছে কাঁটাতার। প্রশ্ন উঠছে, এই পুকুরে কিছু লুকিয়েছেন কলকাতা পুলিশের ধৃত ডিসি? অতীতে মুর্শিদাবাদেরই বড়োয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যেমন পুকুরে দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তেমনই কি গোপন কিছু লুকোনো রয়েছে এই পুকুরে? এই পুকুরেই কি লুকোনো রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল ফোন? শান্তনু বাবুর ফোন কিন্তু এখনো পাওয়া যায়নি। এই পুকুরের মধ্যেই কি আর সেই খাজানা থাকতে পারে যেটা খুঁজতে এসেছে, অর্থাৎ ফোন? চিন্তা ভাবনা করা হচ্ছে যে ডুবুরি নামিয়ে কি এখানে তল্লাশি চালানো হবে, না পুরো জল ফেলে দিয়ে তল্লাশি চালানো হবে। 2-3 বছরে এই কার্যত ধ্বংসস্তূপ থেকে রাজপ্রাসাদে পরিণত হয়েছিল এই বাড়ি। স্থানীয় সূত্রে খবর, ছোট থেকে এই বাড়িতেই বেড়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সদ্য প্রাক্তন পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের। শান্তনু সিনহা বিশ্বাসের দিদি গৌরী বিশ্বাস কান্দি পুরসভায় প্রায় 10 বছরের কাউন্সিলর, বর্তমানে তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান। স্থানীয় সূত্রে খবর, প্রায় ভগ্নস্তূপে পরিণত হওয়া এই পৈতৃক বাড়িতে একাই থাকতেন তিনি, যেখানে কাউন্সিলরকে সমস্যার কথা জানাতে আসতেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু গত 2-3 বছরে হঠাৎ করে এই বাড়ির ভোল পাল্টে যায়। প্রতিবেশীরা বলছে এই পুকুরের জল এতটাই স্বচ্ছ ছিল যে নিচে একটা ইট পড়ে থাকলে দেখা যেত, কিন্তু বছর 2 ধরে এই পুকুরে কোনো সাফ সুতরা হতো না, একেবারে নোংরা হয়ে রয়েছে। অর্থাৎ সেই কারণেই মনে করা হচ্ছে যে এই পুকুরের ভিতরে কিছু কি ফেলে দেওয়া হয়েছে। গত 14ই মে সোনাপাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেফতার হন সদ্য প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। আদালতে পেশ করা নথিতে ইডি দাবি করে, তদন্তে নেমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি টাকা লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে, যেখানে দেখা গেছে জয় এস কামদারের অ্যাকাউন্ট থেকে শান্তনু সিনহা বিশ্বাসের কাছে 2.5 কোটি টাকা গেছে। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, কান্দির এই বাড়ি সংস্কারের জন্য সেই টাকা পাঠানো হয়েছিল। সূত্রের খবর, ইডির স্ক্যানারে রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের ব্যাংক ডিটেইলস। মঙ্গলবার তল্লাশি অভিযানে ইডির অফিসারদের সঙ্গে ছিলেন ব্যাংকের অফিসাররা, ছিলেন একজন আমিনও। রানা দাস, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।